হ্যালো ফ্রেন্ডস, বুক বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা কথা বলতে চলেছি ডিপ ওয়ার্ক বাই ক্যাল নিউপোর্ট এর বইটা সম্পর্কে। আজকের দুনিয়ায় ডিস্ট্রাকশন এর কোনো অভাব নেই। সব জায়গায় নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, ইমেল এবং এন্ডলেস মিটিং আমাদের মস্তিষ্ককে অগভীর করে দিয়েছে। এই পরিপ্রেক্ষিতেই ক্যাল নিউপোর্টের বই ডিপ ওয়ার্ক একটা পাওয়ারফুল সমাধান নিয়ে এসেছে। শুরুটা হয় একটা স্ট্রং হাইপোথিসিসের মাধ্যমে। নিউপোর্ট বলেন যে ডিপ ওয়ার্ক করার ক্ষমতা, অর্থাৎ গভীরে গিয়ে মনকে কেন্দ্রীভূত করার দক্ষতা এখন বিরল হয়ে গেছে। আর যে ব্যক্তি এই দক্ষতা অর্জন করবে সে আজকের জ্ঞান নির্ভর অর্থনীতিতে সবচেয়ে বেশি সাফল্য লাভ করবে। এখন ভাবুন, যখন বেশিরভাগ লোক সোশ্যাল মিডিয়া স্ক্রল করছে, বারবার হোয়াটসঅ্যাপ চেক করছে, তখন যদি আপনি 2 ঘন্টা ডিস্ট্রাকশন ছাড়া কোনো এক কাজে মন দিয়ে ফোকাস করতে পারেন, তবে আপনি কতটা এগিয়ে থাকতে পারেন? এটাই ডিপ ওয়ার্কের মূল কথা। ক্যাল নিউপোর্টের বক্তব্য হলো, যারা গভীর একাগ্রতার সাথে অর্থপূর্ণ কাজ করতে পারেন তারা সাধারণের থেকে অনেক বেশি এগিয়ে যান। কারণ এখন শুধু জ্ঞান থাকাটাই যথেষ্ট নয়, তাকে গভীরে গিয়ে প্রয়োগ করাটাই আসল উৎপাদনশীলতা। এখন এটা জানা জরুরি যে ডিপ ওয়ার্ক কোনো একটা পদ্ধতি নয়, বরং একে গ্রহণ করার আলাদা আলাদা উপায় থাকতে পারে, যা আপনার লাইফস্টাইল এবং কাজের প্রকৃতির উপর নির্ভরশীল। নিউপোর্ট 4টি উপায় বলেন যার মাধ্যমে কোনো মানুষ ডিপ ওয়ার্ককে নিজের জীবনে প্রয়োগ করতে পারে। প্রথম উপায় হলো মোনাস্টিক ফিলসফি। এর মানে হলো সম্পূর্ণ আইসোলেশন, অর্থাৎ আপনি নিজেকে পুরোপুরি দুনিয়া থেকে ডিসকানেক্ট করে শুধু আপনার কাজের ওপরই ফোকাস করবেন। এই উপায়টি তাদের জন্য ভালো যারা কোনো ক্রিয়েটিভ বা রিসার্চ নির্ভর পেশায় আছেন, যেমন রাইটার, সায়েন্টিস্ট বা স্কলার। একটা উদাহরণ নিন, জে.কে. রোলিং যখন হ্যারি পটারের শেষ পার্ট লিখছিলেন, তখন তিনি একটা হোটেলে গিয়ে নিজেকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন, যাতে তিনি পুরোপুরি ডুবে গিয়ে লিখতে পারেন। মনাস্টিক স্ট্র্যাটেজি চূড়ান্ত হলেও খুব কার্যকর। দ্বিতীয় উপায় হলো বাইমোডাল ফিলসফি। এতে আপনি নিজের দিন বা সপ্তাহকে 2 ভাগে ভাগ করেন। এক ভাগ ডিপ ওয়ার্কের জন্য আর অন্য ভাগ বাকি সাধারণ কাজের জন্য। যেমন কোনো প্রফেসর পুরো সপ্তাহ ছাত্রদের সাথে ইন্টারঅ্যাক্ট করেন, কিন্তু উইকেন্ডে নিজেকে আলাদা করে রিসার্চ করেন। এতে ডিপ ওয়ার্কের জন্য ডেডিকেটেড দীর্ঘ সময় থাকে, যেমন 4 ঘন্টা বা 6 ঘন্টা একটানা কোনো বাধা ছাড়া কাজ করা। তৃতীয় উপায় হলো রিদমিক ফিলসফি, যা সম্ভবত সবচেয়ে ব্যবহারিক। এতে আপনি রোজ একটা নির্দিষ্ট সময়সূচি মেনে চলেন, যেখানে একটা নির্দিষ্ট সময়ে ডিপ ওয়ার্কের জন্য বরাদ্দ থাকে। যেমন প্রতিদিন সকালে 7টা থেকে 10টা পর্যন্ত আপনি শুধু নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাই করবেন। এর সুবিধা হলো যে এটা একটা অভ্যাসে পরিণত হয়, আর আপনাকে বারবার এটা স্থির করতে হয় না যে কখন ডিপ ওয়ার্ক করতে হবে। যেমন জিমে যাওয়ার অভ্যেস হয়ে যায়, তেমনি ডিপ ওয়ার্কের সময়ও সেট হয়ে যায়। এটা ধারাবাহিকতা তৈরি করে আর আপনার মনোযোগের ক্ষমতা প্রতিদিন উন্নত হয়। এখন কথা বলা যাক চতুর্থ এবং সবচেয়ে নমনীয় উপায়, জার্নালিস্টিক ফিলসফি নিয়ে। এতে আপনি যখনই ফ্রি টাইম পান বা কোনো ফাঁকা সময় পান, সেই সময়টাকে ডিপ ওয়ার্কে বদলে দেন। যেমন একজন জার্নালিস্ট যে কোনো মুহূর্তে নিজেকে সুইচ করে ডিপ থিঙ্কিং মোডে নিয়ে আসতে পারেন, তেমনি আপনিও নিজের ব্যস্ত সময়সূচিতে ছোট ছোট ফাঁকে ডিপ ওয়ার্ক করতে পারেন। কিন্তু এই উপায় তখনই কাজ করে যখন আপনার ফোকাস করার দক্ষতা ইতিমধ্যে শক্তিশালী থাকে। নতুনদের জন্য এটা একটা চ্যালেঞ্জিং বিষয় হতে পারে, কারণ এতে মানসিক সুইচিং দ্রুত হয়। এই 4টি কৌশলের মধ্যে কোন উপায়টি আপনার জন্য সঠিক তা আপনার লাইফস্টাইল, কাজের প্রকৃতি এবং মানসিক শৃঙ্খলার ওপর নির্ভরশীল। হতে পারে আপনি রিদমিক কৌশল দিয়ে শুরু করবেন এবং পরে বাইমোডাল বা মোনাস্টিকের দিকে যাবেন, অথবা আপনার কাজ এমন হতে পারে যেখানে জার্নালিস্টিক কৌশলই ব্যবহারিক। আরও একটা মজার ব্যাপার হলো যে নিউপোর্ট বলেন যে ডিপ ওয়ার্ক করার জন্য শুধুমাত্র ডিস্ট্র্যাকশন সরিয়ে দিলেই চলে না, বরং আপনার মস্তিষ্ককে ফোকাস ধরে রাখার জন্য প্রশিক্ষণ দিতে হয়। এটাও একটা দক্ষতা যা অনুশীলন করলেই আসে। যেমন শরীরকে শক্তিশালী করার জন্য ওয়ার্কআউট জরুরি, তেমনি মনকে তীক্ষ্ণ করার জন্য প্রতিদিন ডিপ ওয়ার্ক জরুরি। ভাবুন, যদি আপনি প্রতিদিন মাত্র 2 ঘন্টাও সম্পূর্ণ মনোযোগের সাথে কাজ করেন, তবে 1 মাসে আপনি যে আউটপুট দেবেন তা 1 বছরে অগভীর বিক্ষিপ্ত কাজের থেকে অনেক বেশি কার্যকরী হতে পারে। এটাই ডিপ ওয়ার্কের ক্ষমতা, কম সময় উচ্চমানের আউটপুট দেওয়া।
আরও একটা বড় পার্থক্য আসে সন্তুষ্টিতে। যখন আপনি কোনো বাধা ছাড়াই কাজ শেষ করেন, তখন একটা অন্তর্নিহিত আনন্দ হয়, একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট আসে, যেখানে বারবার ব্রেক নেওয়া বা মাল্টিটাস্কিং করলে কাজের আনন্দই নষ্ট হয়ে যায়। ডিপ ওয়ার্ক একরকম কাজকে মেডিটেশনের মতো করে তোলে, কিন্তু চ্যালেঞ্জ এটাই যে ডিপ ওয়ার্ক করা সহজ নয়। ডিস্ট্র্যাকশন সব জায়গায় রয়েছে, স্মার্টফোন, ইমেল, চ্যাট, আর এমনকি আমাদের নিজেদের মনোযোগও খুব দ্রুতই বিক্ষিপ্ত হয়ে যায়। সেই কারণেই নিউপোর্ট এই বইয়ে এমন অনেক টেকনিক এবং রিচুয়ালের পরামর্শ দেন, যার সাহায্যে আপনি ধীরে ধীরে ডিপ ওয়ার্ককে আপনার দৈনন্দিন রুটিনের অংশ করে তুলতে পারেন। একটা জরুরি কথা যা তিনি বলেন তা হলো, ডিপ ওয়ার্ক করার জন্য আপনাকে আপনার প্রায়োরিটিগুলো পরিষ্কার রাখতে হবে। আপনাকে না বলতে শিখতে হবে সেই সব জিনিসকে যা অগভীর, যাতে আপনি সেই সব কাজকে হ্যাঁ বলতে পারেন যা সত্যি আপনার লক্ষ্য এবং মূল্যবোধের সাথে সম্পর্কিত। এখন সারসংক্ষেপের কথায় ফিরে আসা যাক। শেষে নিউপোর্ট এটাও বলেন যে ডিপ ওয়ার্ক করা শুধুমাত্র উৎপাদনশীলতার জন্য নয়, বরং সন্তুষ্টি এবং অর্থপূর্ণ জীবনের জন্যও জরুরি। যখন আপনি কোনো দক্ষতা গভীরভাবে শেখেন বা কোনো অর্থপূর্ণ প্রজেক্টের উপর পুরো ফোকাসের সাথে কাজ করেন, তখন আপনি এক ধরনের উন্নতি এবং গর্ব অনুভব করেন। তো আপনি একজন লেখক, শিক্ষক, ডিজাইনার, ডেভেলপার বা যে কোনো ক্ষেত্রেই হন না কেন, যদি আপনি ডিপ ওয়ার্কের দক্ষতা অর্জন করতে পারেন, তবে আপনি কেবল অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবেন না, বরং আপনার জীবনে একটা নতুন গভীরতা এবং স্পষ্টতাও আনতে পারবেন। ডিস্ট্র্যাকশন ভরা দুনিয়ায় ফোকাস আপনার সবচেয়ে বড় সুপার পাওয়ার হতে পারে। সেই কারণে পরের বার যখন আপনি কাজে বসবেন, তখন সচেতনভাবে সিদ্ধান্ত নিন যে এখন থেকে আপনি ডিপ ওয়ার্কের যাত্রা শুরু করছেন। শুরুতে এটা কঠিন মনেই হবেই, কিন্তু ধীরে ধীরে যখন আপনি অনুভব করবেন যে আপনার কাজ আরও ভালো হচ্ছে, আপনার মন আরও শান্ত এবং আপনার বৃদ্ধি বাস্তব, তখন আপনি বুঝবেন যে ডিপ ওয়ার্ক কেবল একটা টেকনিক নয়, বরং একটা মাইন্ডসেট। এটাই হলো ডিপ ওয়ার্ক হাইপোথিসিসের আসল সৌন্দর্য, এমন একটা দক্ষতা যা বিরল এবং মূল্যবানও। আজকের দুনিয়ায় অনেক মানুষ সারাদিন ব্যস্ত থাকেন, কিন্তু দিন শেষে হলে তাদের মনে হয় যে তারা কোনো বিশেষ কিছু অর্জন করতে পারেননি। এমনটা কেন হয়? এর উত্তর হলো শ্যালো ওয়ার্ক। ক্যাল নিউপোর্ট নিজের বই ডিপ ওয়ার্কে বলেন যে শ্যালো ওয়ার্ক সেই কাজগুলোকে বলা হয় যা দেখতে গুরুত্বপূর্ণ মনে হয়, কিন্তু আসলে সেগুলোর কোনো গভীর মূল্য নেই। এই কাজগুলোতে বেশি মানসিক পরিশ্রম চায় না, যেমন ইমেলের উত্তর দেওয়া, মিটিংয়ে যোগ দেওয়া, ফর্ম পূরণ করা, প্রেজেন্টেশনে ফরম্যাটিং করা বা ক্যালেন্ডার ম্যানেজ করা। এইসব কাজে সময় তো অনেক লাগে, কিন্তু আসল অগ্রগতি খুব কম হয়। এখন ভাবুন, যদি আপনার পুরো দিনই এমন কাজে কেটে যায়, তবে আপনি যত ঘন্টাই কাজ করুন না কেন, আপনার ফলাফল সবসময় সাধারণই থাকবে, কারণ আপনি আসলে কোনো অর্থপূর্ণ বা ক্রিয়েটিভ কাজ করেননি। নিউপোর্ট স্পষ্ট বলেন যে শ্যালো ওয়ার্ক শুধু অনুৎপাদনশীলই নয়, বরং ধ্বংসাত্মক। এটা আপনার সময় এবং মনোযোগ দুটোকেই ধীরে ধীরে শেষ করে দেয়, আর আপনাকে এটা বুঝতেও দেয় না যে আপনি আসল কাজ থেকে দূরে চলে যাচ্ছেন। শ্যালো ওয়ার্কের সবচেয়ে বড় বিপদ হলো যে এটা একটা বিভ্রান্তি তৈরি করে। যেমনটা আপনি ব্যস্ত আছেন, আপনি কাজ করছেন, কিন্তু যখন আপনি ট্র্যাক করেন যে আপনি নতুন কি শিখলেন, কি কার্যকর ফল পেলেন, তখন উত্তর প্রায়শই থাকে বিশেষ কিছু নয়। আর এটাই কেরিয়ারের জন্য বিপজ্জনক, কারণ আজকের জ্ঞান নির্ভর অর্থনীতিতে সফল তারাই পায় যারা উচ্চ মানের গভীর চিন্তাভাবনার কাজ করতে পারে। শ্যালো ওয়ার্কের দ্বিতীয় ক্ষতি হলো যে এটা আপনার মনোযোগের সময়সীমা দুর্বল করে যায়। প্রতিবার যখন আপনি ইমেল চেক করেন বা কোনো র্যান্ডম মেসেজের উত্তর দেন, তখন আপনার মস্তিষ্ক শ্যালো মোডে চলে যায়, আর বারবার শ্যালো মোডে থাকলে আপনি গভীরে ভাবার অভ্যেসই হারিয়ে ফেলেন। এটা বৈজ্ঞানিক গবেষণা দ্বারাও প্রমাণিত যে যদি আপনি প্রতিদিন একাধিকবার মনোযোগ পরিবর্তন করেন, তবে আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। নিউপোর্ট এটাও বলেন যে অনেক প্রতিষ্ঠানে শ্যালো ওয়ার্ক কালচার তৈরি হয়ে গেছে। সেখানে লোকেরা একে অপরকে ক্রমাগত ইমেল করতে থাকে, ছোট ছোট বিষয়ে মিটিং ঠিক করে, আর সবকিছুতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার প্রত্যাশা রাখে। এমন কালচারে কোনো মানুষ ডিপ কাজ করতে পারে না, কারণ সে শ্বাস নেওয়ার জায়গাই পায় না। এখন প্রশ্ন হলো, যদি শ্যালো ওয়ার্ক এতই বিপজ্জনক হয়, তবে এর সমাধান কি? এর প্রথম পদক্ষেপ হলো সচেতনতা। যখন আপনি বুঝতে শুরু করেন যে কোন কাজ অগভীর আর কোন কাজ গভীর, তখন আপনি সচেতনভাবে পছন্দ করতে শুরু করেন। আপনি নিজেকে প্রশ্ন করেন, এই কাজটি কি আমার লক্ষ্যের সাথে জড়িত? এতে কি আমার শেখা বা সৃজনশীলতা বাড়বে? আর যদি উত্তর না হয়, তবে আপনি সেই কাজটি কমানোর বা স্বয়ংক্রিয় করার চেষ্টা করতে পারেন। নিউপোর্ট পরামর্শ দেন যে অগভীর কাজগুলোকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ করুন, যেমন প্রতিদিন শুধু 30 মিনিট ইমেল চেক করার জন্য রাখুন, বা সপ্তাহে শুধু একবার প্ল্যানিং মিটিং ঠিক করুন। যত আপনি শ্যালো কাজগুলোকে নির্দিষ্ট সীমানায় রাখবেন, তত আপনার মন ডিপ কাজের জন্য মুক্ত থাকবে।
এখন কথা বলা যাক দ্বিতীয় মূল বিষয় নিয়ে, যার উপর নিউপোর্ট বারবার জোর দেন। ফোকাসের জন্য প্রশিক্ষণের প্রয়োজন হয়, অর্থাৎ গভীরভাবে চিন্তা করা বা কাজ করার ক্ষমতা কোনো জাদু নয়, বরং একটা দক্ষতা যা অনুশীলনের মাধ্যমে উন্নত করা যায়। যেমন জিমে পেশি শক্তিশালী হয়, তেমনি মস্তিষ্কের ফোকাস করার ক্ষমতাও ব্যায়ামের মাধ্যমে তৈরি হয়। কিন্তু সমস্যা হলো যে আজকের মানুষ মাল্টিটাস্কিংয়ে আসক্ত হয়ে গেছে। প্রতি 2 মিনিট অন্তর ফোন চেক করা, মাঝে মধ্যে ইনস্টাগ্রাম স্ক্রোল করা, আর তারপর অন্য কোনো উইন্ডোতে কাজ করা, এই সব কিছু ফোকাসের ক্ষতি করে। সেই কারণে নিউপোর্ট বলেন যে ডিপ ফোকাস নিজে থেকে আসে না, তার জন্য নিয়মিত মানসিক প্রশিক্ষণের প্রয়োজন হয়। একটা শক্তিশালী টেকনিক যা তিনি সুপারিশ করেন তা হলো প্রোডাক্টিভ মেডিটেশন। এর মানে হলো যে আপনি কোনো সাধারণ কার্যকলাপের সময়, যেমন হাঁটা বা ভ্রমণের সময়, কোনো সমস্যা বা প্রজেক্ট সম্পর্কে গভীরভাবে চিন্তা করেন। আপনার মন যখনই অন্যমনস্ক হয়ে যাবে, তখন তাকে বারবার সেই বিষয়ের উপর ফিরিয়ে আনুন। এটা ঠিক সেরকমই যেমন মেডিটেশনে মনোযোগ শ্বাস প্রশ্বাসের উপর আনা হয়। এই পদ্ধতি আপনার মনোযোগকে শক্তিশালী করে আর আপনার মনকে গভীরভাবে ভাবার অভ্যাস তৈরি করে। নিউপোর্ট এটাও বলেন যে আমাদের নেটওয়ার্ক টুলগুলো সীমিত করা উচিত। আজকের দুনিয়ায় প্রতি সেকেন্ডে কোনো না কোনো নোটিফিকেশন আপনার মনোযোগ আকর্ষণ করে, সেটা হোয়াটসঅ্যাপ হোক, টুইটার হোক বা লিঙ্কডইন হোক। এই প্রত্যেকটা অ্যাপই ডিজাইন করা হয়েছে আপনাকে বারবার ফিরিয়ে আনার জন্য। কিন্তু যদি আপনি ডিপ ওয়ার্ক করতে চান, তবে আপনাকে এই টুলগুলো নিয়ন্ত্রণ করতে হবে, উল্টোটা নয়। এর মানে এই নয় যে আপনি পুরোপুরি অফলাইন হয়ে যাবেন, বরং আপনাকে স্মার্টলি সিদ্ধান্ত নিতে হবে যে কোন টুল ব্যবহার করতে হবে, কখন আর কতক্ষণের জন্য। যেমন আপনি আপনার ফোনের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপের নোটিফিকেশন বন্ধ করতে পারেন, বা একটা নির্দিষ্ট সময় ঠিক করতে পারেন যে কখন এই অ্যাপগুলোতে যাবেন। এতে আপনার মস্তিষ্ক ডিস্ট্র্যাকশন মুক্ত থাকবে আর আপনি বেশি ফোকাসড থাকবেন। ফোকাস ট্রেনিংয়ের জন্য আরও একটা সাধারণ অভ্যেস হলো প্রতিদিন ফোকাস সেশন রাখা। যেমন প্রতিদিন শুধু 30 মিনিটের একটা অবিচ্ছিন্ন সময় রাখুন, যেখানে আপনি শুধু একটা কাজই করবেন, কোনো ফোন নয়, কোনো ইন্টারনেট নয়, শুধু নিখুঁত একাগ্রতা। শুরুতে এটা কঠিন মনে হবে, আপনার মন অস্থির হবে, কিন্তু ধীরে ধীরে এটা একটা পেশির মতো উন্নত হবে। আরও একটা সুবিধে যা নিউপোর্ট বলেন তা হলো যখন আপনি ডিপ ওয়াক অনুশীলন করেন, তখন আপনার শেখার গতিও বাড়ে। মানে আপনি খুব দ্রুত নতুন জিনিস শিখতে পারেন, কারণ আপনার মন ডিস্ট্র্যাকশন থেকে মুক্ত হয়ে পুরো শক্তি একটা জিনিসের ওপরই লাগায়। এটা বিশেষ করে সেই সব মানুষের জন্য গেম চেঞ্জার যারা কোনো দক্ষতায় মাস্টার হতে চান, যেমন লেখা, কোডিং করা, ডিজাইন করা বা সমস্যা সমাধান করা। ক্যাল নিউপোর্ট এটাও বলেন যে ডিপ ওয়ার্ক করা একটা ব্যক্তিগত শৃঙ্খলা, যা আপনাকে আপনার সময়সূচি এবং পরিবেশে সচেতনভাবে তৈরি করতে হয়। আপনাকে নিজেকেই প্রতিজ্ঞা করতে হয় যে আপনি অগভীর কাজ থেকে দূরে থাকবেন আর প্রতিদিন অল্প হলেও গভীর মনোযোগ অনুশীলন করবেন। যদি আপনি ভাবছেন যেটা করা কি সত্যিই সম্ভব, তবে উত্তর হলো হ্যাঁ, অবশ্যই সম্ভব। হাজার হাজার মানুষ এই পদ্ধতি অবলম্বন করে শুধুমাত্র তাদের উৎপাদনশীলতাই বাড়ায়নি, বরং তাদের মানসিক চাপ কমিয়েছেন আর তাদের কাজে সন্তুষ্টিও পেয়েছেন। আর সবচেয়ে ভালো বিষয় হলো যে ডিপ ফোকাস করার ক্ষমতা একবার তৈরি হয়ে গেলে তা আপনার পুরো ক্যারিয়ারে কাজে আসে। তারপর আপনি একজন উদ্যোক্তা হন বা ছাত্র, শিল্পী হন বা প্রকৌশলী, যখন আপনার মন গভীরভাবে চিন্তা করতে শিখে যায়, তখন আপনি প্রতিটি পরিস্থিতিতে স্পষ্টতা এবং আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিতে পারেন। সেই কারণে যদি আপনি চান যে আপনার সময় সত্যিই কিছু মূল্যবান জিনিস তৈরি করুক, তবে প্রথমে শ্যালো ওয়ার্ককে চিনুন আর সেটা কমিয়ে দিন। তারপর ধীরে ধীরে আপনার মনকে প্রশিক্ষণ দিন গভীর মনোযোগের জন্য, প্রোডাক্টিভ মেডিটেশন, ফোকাস সেশন এবং ডিস্ট্র্যাকশনের সীমানার মাধ্যমে। এটাই ডিপ ওয়ার্কের মূল বার্তা। অর্থপূর্ণ কাজ করার জন্য অর্থপূর্ণ মনোযোগ প্রয়োজন, আর এই মনোযোগ একটা দক্ষতা যা আপনিও তৈরি করতে পারেন। শুধু আপনাকে স্থির করতে হবে যে আপনি ব্যস্ত দেখাতে চান না সত্যিই প্রতিভাবান হতে চান। পার্থক্য শুধু অগভীর আর গভীরে। আজকের যুগে যখনই আমরা একঘেয়েমি অনুভব করি বা সামান্য ফাঁকা সময় পাই, আমরা স্বয়ংক্রিয়ভাবে ফোন তুলে নিই আর কোনো না কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপে চলে যাই। ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ইউটিউব, স্ন্যাপচ্যাট আর না জানি কি কি। এটা একটা ডিফল্ট ব্যবহারে পরিণত হয়ে গেছে। আমরা এই প্ল্যাটফর্মগুলোকে এই জন্যে বেছে নিই যে এগুলো সত্যিই আমাদের জীবনে কোনো মূল্য যোগ করছে, বরং এই জন্যে যে প্রত্যেকেই এগুলোতে আছে। ক্যাল নিউপোর্ট এই ব্যবহারকে খুব সমালোচনাকভাবে দেখেন আর বলেন যে সোশ্যাল মিডিয়াকে অন্ধভাবে অনুসরণ করা আমাদের মনোযোগ এবং ডিপ ওয়ার্কের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ক্যাল নিউপোর্ট বলেন যে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়া কোনো নাটকীয় বা চরম পদক্ষেপ নয়, এটা একটা চিন্তাশীল এবং ইচ্ছামূলক সিদ্ধান্ত হওয়া উচিত। আমাদের নিজেদেরকেই প্রশ্ন করা উচিত যে এই প্ল্যাটফর্ম কি সত্যি আমার জীবনে কোনো বাস্তব মূল্য যোগ করছে। যদি উত্তর হ্যাঁ হয়, তবেই এটাকে রাখা উচিত, আর যদি না হয়,
তবে ছেড়ে দেওয়া উচিত সেটা যতই জনপ্রিয় বা বিনোদনমূলক হোক। এখন ভাবুন, প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কি আপনাকে কোনো অর্থপূর্ণ ফল দিচ্ছে? ইনস্টাগ্রাম স্ক্রোল করলে কি আপনার ব্যক্তিগত উন্নতি হচ্ছে? ফেসবুকের অন্তহীন পোস্ট কি আপনার ক্যারিয়ারকে সাহায্য করেছে? ইউটিউবের সুপারিশগুলোকে কি আপনি গভীর জ্ঞান অর্জন করতে পারছেন? যদি না হয়, তবে এই অ্যাপগুলোতে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময় দেওয়ার কী লাভ? নিউপোর্ট একটা আকর্ষণীয় ধারণা বলেন, দ্য ক্রাফটসম্যান অ্যাপ্রোচ টু টুল সিলেকশন। এর মানে হলো, যেমন একজন কারিগর অর্থাৎ দক্ষ শ্রমিক যত্ন সহকারে বেছে নেয় যে কোন সরঞ্জাম তার কাজে সাহায্য করবে, তেমনি আমাদেরও প্রযুক্তিগত সরঞ্জামগুলোকে ভেবেচিন্তে বেছে নেওয়া উচিত। কোনো সরঞ্জাম শুধুমাত্র এই জন্য ব্যবহার করা উচিত নয় যে এটা নতুন বা সবাই এটা ব্যবহার করছে, বরং এই জন্য করা উচিত কারণ এটা স্পষ্টত কোনো মূল লক্ষ্যকে সমর্থন করে। উদাহরণস্বরূপ, যদি আপনি একজন ফটোগ্রাফার হন আর ইনস্টাগ্রাম আপনার ফটোগ্রাফিকে দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার সবচেয়ে ভালো উপায় হয়, তবে আপনি এটাকে রাখুন। কিন্তু যদি আপনি শুধু অন্যদের ছবি দেখে তুলনা, ঈর্ষা বা ডিস্ট্র্যাকশন অনুভব করেন, তবে এটা আপনার জন্য ক্ষতিকর। এই নীতি বাকি অ্যাপগুলোতেও প্রযোজ্য। এখন কথা বলা যাক যে সোশ্যাল মিডিয়া থেকে ইচ্ছাগুলিভাবে বেরিয়ে আসার উপায় কি। নিউপোর্ট পরামর্শ দেন যে একটা নির্দিষ্ট সময়ের জন্য, যেমন 30 দিনের জন্য, সমস্ত ঐচ্ছিক টুল বন্ধ করে দিন, আর তারপর লক্ষ্য করুন যে আপনার জীবনে কোনো কিছুর অভাব অনুভব করছেন নাকি আসলে উন্নতি হচ্ছে। আপনি কি বেশি মনোযোগ দিয়ে কাজ করতে পারছেন? আপনি কি বেশি অর্থপূর্ণ কাজ করেছেন? আপনার মধ্যে কি কম উদ্বেগ আছে? এটা একটা ব্যবহারিক পরীক্ষা হয়ে যায়, যা আপনাকে দেখায় যে কোন টুলগুলো আপনার জন্য কাজ করছে আর কোনগুলি আপনাকে নিয়ন্ত্রণ করছে। প্রায়শই লোকেরা এই অজুহাত দেয় যে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকা জরুরি, যাতে তারা আপডেটেড থাকতে পারে বা সুযোগগুলো হাতছাড়া না হয়। কিন্তু নিউপোর্ট স্পষ্ট বলেন যে যদি কোনো জিনিস আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোকে সরাসরি সমর্থন না করে, তবে সেটা ছেড়ে দেওয়াই ভালো। আর সত্যিটা হলো যে কোনো আসল সুযোগ অগভীর ডিস্ট্র্যাকশনে নয়, বরং গভীর মনোযোগে পাওয়া যায়। এখন কথা বলি দ্বিতীয় বিষয় নিয়ে, ড্রেইন দ্য শ্যালোজ। এর মানে হলো অগভীর কাজগুলো কমানো বা প্রায় শেষ করে দেওয়া, যাতে আপনার কাছে সেই মানসিক জায়গা এবং সময় থাকে যেখানে আপনি জ্ঞানগতভাবে চাহিদাপূর্ণ অর্থাৎ গভীর কাজ করতে পারেন। নিউপোর্ট বলেন যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এত ছোট ছোট অপ্রয়োজনীয় কাজে জড়িয়ে থাকি, যেমন অপ্রয়োজনীয় ইমেলের উত্তর দেওয়া, বারবার মিটিং করা, এলোমেলো কল ধরা, আর প্রতিটি ছোট বিষয়ে প্রতিক্রিয়া জানানো, যে আমাদের কাছে ডিপ ওয়ার্কের জন্য সময়ই থাকে না। সেই কারণে জরুরি যে আমরা শ্যালো ওয়ার্ককে ড্রেইন করি, অর্থাৎ সিস্টেম থেকে বের করে দিই। সবচেয়ে প্রথম পদক্ষেপ হলো সচেতনতা। আপনাকে শনাক্ত করতে হবে যে আপনার দৈনন্দিন রুটিনে কোন কাজগুলো অগভীর, তারপর সেগুলোকে কমানোর, কাউকে দায়িত্ব দেওয়ার বা স্বয়ংক্রিয় করার চেষ্টা করতে হবে। নিউপোর্ট পরামর্শ দেন যে আপনি আপনার সাপ্তাহিক সময়সূচি নিরীক্ষণ করুন, প্রতিটি কাজ লিখুন এবং বিশ্লেষণ করুন। এই কাজটি ছাড়া কি আমার লক্ষ্য অর্জন সম্ভব? এই কাজটি কি গভীর মনোযোগ চায়, নাকি শুধু ব্যস্ততার একটা বাহ্যিক রূপ দেয়? যখন আপনি এভাবে ভাববেন, তখন আপনি দেখবেন যে আপনার সময়সূচিতে এমন অনেক কাজ আছে যা শুধুমাত্র সময় নষ্ট করে, আসল অগ্রগতি দেয় না। ইমেলের ক্ষেত্রে একটা স্মার্ট কৌশল হলো ব্যাচ প্রসেসিং। এর মানে হলো যে আপনি সারাদিন বিক্ষিপ্তভাবে ইমেল চেক না করে, বরং দিনে শুধুমাত্র 1 বা 2 বার একটা নির্দিষ্ট সময়ই করুন। এতে আপনার মানসিক প্রবাহ বজায় থাকবে আর আপনি ডিস্ট্র্যাকশন মুক্ত থাকবেন। এর সাথে প্রতিটি ইমেলের উত্তর দেওয়ার প্রয়োজন হয় না। আপনি সংক্ষিপ্ত, স্পষ্ট এবং কখনো কখনো উত্তর না দেওয়ার নীতি অনুসরণ করতে পারেন। মিটিংয়ের জন্য নিউপোর্টের পরামর্শ খুব স্পষ্ট: নেভার এগ্রি টু আ মিটিং উইদাউট আ ক্লিয়ার অ্যাজেন্ডা অ্যান্ড পারপাস। প্রায়শই মিটিংগুলো কেবল এই জন্য রাখা হয় কারণ সেগুলো স্বাভাবিক মনে হয়, কিন্তু যদি কোনো মিটিংয়ের কোনো নির্দিষ্ট ফল না থাকে, তবে সেটা শুধু সময় নষ্ট। আপনি অনেক সময় একটা ছোট ইমেলের মাধ্যমে সেই সমস্যাটি সমাধান করতে পারেন, যার জন্য 1 ঘন্টার মিটিং রাখা হয়। আরও একটা শক্তিশালী উপায় হলো টাইম ব্লকিং। এতে আপনি আপনার পুরো দিনকে বিভিন্ন ব্লকে ভাগ করেন আর প্রতিটি ব্লকে একটা নির্দিষ্ট কাজ বরাদ্দ করেন। এতে আপনি জানতে পারেন যে কোন সময় কি করতে হবে, আর আপনি অপ্রয়োজনীয় জিনিস থেকে নিজেকে বাঁচাতে পারেন। নিউপোর্ট এটাও বলেন যে শ্যালো ওয়ার্ক পুরোপুরি শেষ হতে পারে না, কিন্তু এর স্তর এতটাই কমানো যায় যে তা আপনার ডিপ ওয়ার্কে বাধা দেবে না। আপনি চাইলে আপনার মোট কাজের সময়ের একটা নির্দিষ্ট শতাংশ শ্যালো ওয়ার্কের জন্য বরাদ্দ করতে পারেন, যেমন শুধুমাত্র 20% অগভীর কাজের জন্য আর 80% গভীর কাজের জন্য। যখন আপনি এভাবে সচেতনভাবে পরিকল্পনা করেন আর আপনার শক্তি অগভীর কাজে নষ্ট করেন না, তখন আপনার কাছে বেশি সময়, বেশি মনোযোগ আর বেশি সন্তুষ্টি থাকে। আপনি শুধু বেশি অর্জনই কারণ,
বরং আপনার যাত্রায় বেশি পরিতৃপ্ত অনুভব করেন। এখন আপনি নিজেই ভাবুন, যদি আপনি প্রতিদিনের মাত্র 30% অগভীর কাজে লাগান আর বাকি 70% সময় উচ্চ প্রভাবের গভীর চিন্তা ভাবনার কাজে লাগান, তাহলে পরের 1 বছরে আপনার উন্নতি কতটা বেশি হতে পারে? আর এটাই তো ডিপ ওয়ার্কের প্রতিশ্রুতি, আপনার সীমিত সময় এবং শক্তিকে সেরা সম্ভব দিকে লাগানো। তো এখন সময় এসেছে যে আপনি আপনার ফোনের স্ক্রিনের দিকে তাকান আর নিজেকে প্রশ্ন করুন যে এই অ্যাপগুলো কি আমার জীবনকে ভালো করছে নাকি শুধু আমার সময় নষ্ট করছে। আর তারপর আপনার ক্যালেন্ডারের দিকে তাকান আর ভাবুন, আমি কি অগভীর কাজে জড়িয়ে আছি নাকি সত্যি কার্যকর জিনিস নিয়ে কাজ করছি। শুরুতে এই পরিবর্তনগুলো কিছুটা অস্বস্তিকর মনে হতে পারে, কিন্তু যখন আপনি প্রথম ফল দেখবেন, আপনার মন শান্ত হবে, আপনার স্পষ্টতা বাড়বে, আর সবচেয়ে বড় কথা, আপনার কাজও আরও ভালো হবে। তখন আপনি জানতে পারবেন যে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়া আর শ্যালো ওয়ার্ককে বের করে দেওয়া কোনো সাধারণ পছন্দ নয়, বরং স্মার্ট পছন্দ। এটাই হলো একটা ইচ্ছাকৃত জীবনের শুরু। আমরা সবাই কখনো না কখনো এটা অনুভব করেছি যে পুরো দিন কেটে গেল, কিন্তু তাও কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করা গেল না। মনে হয় যেন সময় আমাদের মুঠো থেকে পিছলে গেছে, আর সারাদিনের দৌড়াদৌড়ির পরেও সন্তুষ্টিটা অনুপস্থিত। এই সমস্যার সমাধান ক্যাল নিউপোর্ট তার বই ডিপ ওয়ার্কে একটা সাধারণ কিন্তু শক্তিশালী ধারণার মাধ্যমে বলেছেন যে শিডিউল এভরি মিনিট অফ ইয়োর ডে, অর্থাৎ আপনার দিনের প্রতিটি মিনিটের পরিকল্পনা করা, প্রতিটি সময়ের ব্লককে কোনো না কোনো কাজের জন্য বরাদ্দ করা এবং আপনার পুরো দিনকে ইচ্ছাকৃত করে তোলা। এখন আপনি ভাবছেন যে প্রতিটি মিনিটের পরিকল্পনা কি সম্ভব? এতে কি জীবন রোবটের মতো বা বিরক্তিকর হয়ে যাবে না? তবে উত্তর হলো না। আসলে যখন আপনি আপনার দিনের প্রতিটি ঘন্টা বা প্রতিটি ব্লকের পরিকল্পনা করেন, তখন আপনি আপনার সময়কে নিয়ন্ত্রণে নেন। আপনি এলোমেলোভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন না, বরং আপনি একটা স্পষ্ট ইচ্ছার সাথে কাজ করছেন। এই ইচ্ছাই আপনার উৎপাদনশীলতা এবং মনোযোগকে অনেক ওপরে নিয়ে যায়। টাইম ব্লকিং এর মানে হলো যে আপনি সারা দিনের কাজগুলোকে বিভিন্ন ব্লকে ভাগ করবেন আর প্রতিটি ব্লককে ক্যালেন্ডারে সেট করবেন। সেটা কাজ হোক, বিশ্রাম হোক, দুপুরের খাবার হোক বা স্ক্রোল করার সময় হোক, প্রতিটি জিনিসের একটা সময় নির্দিষ্ট হোক। এর সুবিধা হলো যে যখন আপনার মন জানে যে কোন সময় কি করতে হবে, তখন সেটা বেশি সংগঠিত থাকে আর ডিস্ট্রাকশন স্বাভাবিকভাবেই কমে যায়। একটা খুব সাধারণ অভ্যাস হলো টু ডু লিস্ট তৈরি করা, কিন্তু টু ডু লিস্টে একটা ত্রুটি আছে, এতে সময় থাকে না। আপনি শুধু কাজগুলোর একটা তালিকা তৈরি করেন, কিন্তু এটা স্থির করেন না যে সেগুলো কখন এবং কত সময় করতে হবে। এর ফলস্বরূপ কাজগুলো পিছিয়ে যেতে থাকে, অগ্রাধিকারগুলো বিভ্রান্ত হয়, আর অগভীর কাজগুলো ততটাই গুরুত্ব পায় যতটা গভীর কাজগুলো পায়। টাইম ব্লকিং এই সমস্যাটা সমাধান করে। যখন আপনি আপনার দিনের শুরুতেই একটা ক্যালেন্ডারের সাথে করেন, যেখানে প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় থাকে, তখন আপনার মন স্পষ্টতা এবং শৃঙ্খলার সাথে কাজ করে। মনে করুন আপনি সকাল 9টা থেকে 11টা পর্যন্ত একটা গভীর প্রজেক্টের জন্য ব্লক করেছেন, তারপর 11টা থেকে 11:30 মিনিট পর্যন্ত বিরতি, আর 11:30 থেকে 12:30 মিনিট পর্যন্ত ইমেলের সময় রেখেছেন। এটা করার সাথে সাথে আপনার মন প্রতিটি কাজে পুরোপুরি মনোযোগ দেয়, কারণ সে জানে যে বিরতি কখন আসবে আর বাকি কাজের জন্য সময় ইতিমধ্যে সেট করা আছে। টাইম ব্লকিং এর সবচেয়ে বড় গুণ হলো যেটা আপনার মনোযোগকে পরিচালনা করে। আজকালকার দুনিয়ায় মনোযোগই সবচেয়ে বড় সম্পদ। যদি আপনি আপনার মনোযোগ নিয়ন্ত্রণ না করেন, তাহলে অন্য কেউ করে নেয়। সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন বা অপ্রয়োজনীয় চ্যাট। যখন আপনার প্রতিটি মুহূর্তের ব্যবহার ইতিমধ্যে পরিকল্পিত থাকে, তখন আপনি নিজেকে এই মনোযোগের ফাঁদ থেকে বাঁচাতে পারেন। এখন কথা বলা যাক দ্বিতীয় ধারণা নিয়ে, যা ডিপ ওয়ার্ককে আরও সহজ করে তোলে। রুটিন বিল্ডস ডেপথ। অর্থাৎ যদি আপনি ডিপ ওয়ার্ককে একটা রুটিনের মতো নির্দিষ্ট করে দেন, একই জায়গায়, একই সময় এবং একই প্রক্রিয়ার সাথে, তাহলে আপনার ব্রেন সেটা সহজেই মেনে নেয়, প্রতিরোধ শেষ হয়ে যায়। মানুষের ব্রেন একটা প্যাটার্ন ভালোবাসে। যখন সে বারবার একই কাঠামো পায়, তখন সে বেশি চিন্তা না করেই কাজে লেগে পড়ে। সেই কারণে যদি আপনি প্রতিদিন সকাল 7টায় একটা বিশেষ জায়গায় বসে কাজ করেন, তাহলে কয়েকদিনের মধ্যেই সেই প্রক্রিয়াটা আপনার মনে নোঙরের মতো বসে যায়। তখন ডিস্ট্র্যাকশন কম মনে হতে থাকে আর আপনার মনোযোগ স্বাভাবিক হয়ে যায়। যেমন জিমে যাওয়া লোকেদের জন্য একটা বিশেষ গান বা ওয়ার্কআউট গিয়ার অনুপ্রেরণা হয়ে যায়, তেমনি ডিপ ওয়ার্কের জন্য একটা নির্দিষ্ট রুটিন ট্রিগার হতে পারে। আপনি কোনো বিশেষ টেবিল, নোটবুক, আলোর সেটআপ বা এমনকি পোশাকের স্টাইল রাখতে পারেন, যা আপনার ব্রেনকে ইঙ্গিত দেয় যে এখন ডিপ মোডে যেতে হবে। এই শক্তিশালী কৌশলগুলি আপনাকে ফ্লো স্টেটে নিয়ে যায়, সেই অবস্থায় যখন আপনি সময় ভুলে যান আর আপনার পুরো মন একটা কাজেই ডুবে যায়। রুটিনের আরও অনেক সুবিধা আছে। সবচেয়ে প্রথমত ডিসিশনের ক্লান্তি কমে যায়। প্রতিদিন এটা ভাবার প্রয়োজন হয় না যে আজ কখন কাজ করব বা কোথায় বসবো বা কি শুরু করব। এইসব প্রশ্ন আপনার শক্তি খেয়ে নেয়। কিন্তু যদি রুটিন নির্দিষ্ট থাকে, তবে আপনি সিদ্ধান্ত না নিয়েই কেবল কাজের ওপর মনোযোগ দিতে পারেন। দ্বিতীয় সুবিধা হলো ধারাবাহিকতা।
ডিপ ওয়ার্কের আসল প্রভাব তখনই দেখা যায় যখন আপনি সেটা ক্রমাগত করেন। একদিন মনোযোগ দিয়ে কাজ করা যথেষ্ট নয়, কিন্তু যখন আপনার রুটিন নির্দিষ্ট থাকে তখন আপনি প্রতিদিন উচ্চমানের আউটপুট দিতে থাকেন। ধীরে ধীরে এই ধারাবাহিকতাই আপনার পরিচয় হয়ে যায়, আর আপনার ক্যারিয়ারে চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি আনে। নিউপোর্ট এটাও বলেন যে রুটিন শুধুমাত্র কাজেরই নয়, বিশ্রামেরও হওয়া উচিত। ডিপ ওয়ার্কের মাঝে বিরতি নেওয়া, একটু হাঁটা, পাওয়ার ন্যাপ নেওয়া বা হালকা গান শোনা, এই সব আপনার মস্তিষ্ককে রিচার্জ করে, কিন্তু সেগুলো রুটিনের অংশ হওয়া উচিত। এতে আপনার মন বিক্ষিপ্ত হয় না আর শক্তি ভারসাম্যপূর্ণ থাকে। রুটিন এবং টাইম ব্লকিং মিলে এমন একটা কাঠামো তৈরি করে যা শুধু উৎপাদনশীলতাই বাগায় না, বরং মানসিক শান্তিও দেয়। যখন আপনার দিন বিশৃঙ্খল না হয়ে ভালোভাবে পরিকল্পিত থাকে, তখন আপনি কম উদ্বিগ্ন থাকেন। আপনার কোনো অপরাধবোধ হয় না যে কিছু করা হয়নি, আর সবচেয়ে বড় কথা, আপনি আপনার লক্ষ্যের দিকে ক্রমাগত অগ্রগতি করেন। এখন প্রশ্ন হলো যে এই সব কি বাস্তব জীবনে সম্ভব? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই সম্ভব। শুরুতে একটু কঠিন মনে হবে, কারণ আমরা স্বভাবতই আবেগপ্রবণ এবং প্রতিক্রিয়াশীল। কিন্তু যেই আপনি 2-3 দিন টাইম ব্লকিং করে দেখবেন, আপনি নিজে অনুভব করবেন যে আপনার মস্তিষ্ক আরও তাজা এবং সংগঠিত অনুভব করছে। আপনি এটাও দেখবেন যে আপনার অগভীর অভ্যাসগুলো, যেমন বারবার ফোন দেখা, অপ্রয়োজনীয় চ্যাটিং বা কাজ পিছিয়ে দেওয়া, ধীরে ধীরে কমে আসছে। আর যখন আপনার মন ডিস্ট্রাকশন থেকে সরে গিয়ে কোনো একটি কাজে পুরোপুরি লাগে, তখন তার ফলাফলও স্বয়ংক্রিয়ভাবে আরও ভালো হয়। একটা ব্যবহারিক উপায় হলো যে প্রতিদিন রাতে ঘুমানোর আগে পরের দিনের পুরো সময়সূচি তৈরি করে নিন, ব্লক বাই ব্লক। এতে শুধু কাজই নয়, বরং প্রতিটি কর্মকাণ্ড যোগ করুন। সকালের জলখাবার, বিশ্রাম, হাঁটা, কল, শেখার সময়, বিনোদন, সবকিছু। এমনটা করলে আপনি সকালে উঠেই একটা স্পষ্ট ভিজন পেয়ে যান যে আজ কি করতে হবে। আর যখন আপনি সেই সময়সূচিটা মেনে চলেন, তখন আপনি আপনার সময়ের মালিক হয়ে যান। মনে রাখবেন, এলোমেলোভাবে ভেসে থাকা সহজ, কিন্তু ইচ্ছাকৃতভাবে বাঁচা শক্তিশালী। যখন আপনি সিদ্ধান্ত নেন যে প্রতিটি মুহূর্তের ব্যবহার কেমন হবে, তখন আপনি আপনার জীবনের দিকটা নিজেই ঠিক করেন। সেই কারণেই তো নিউপোর্ট বলেন যে স্কেডিউল এভরি মিনিট অফ ইয়োর ডে। কঠোর হওয়ার জন্য নয়, বরং ইচ্ছাকৃত হওয়ার জন্য। আর এই ইচ্ছাই আপনাকে গভীর কাজের গভীরে নিয়ে যায়, যেখান থেকে আসল বৃদ্ধি শুরু হয়। আপনি ধীরে ধীরে এমন একজন মানুষে পরিণত হন যিনি ডিস্ট্র্যাকশনের ঊর্ধ্বে উঠে গেছেন, যার মনোযোগ একটা লেজার রশ্মির মতো হয়, আর যার আউটপুট অন্যদের চেয়ে অনেক বেশি কার্যকর হয়। সেই কারণে আজ থেকেই শুরু করুন, একটু একটু করে। প্রথমে 1 ঘন্টার একটা ব্লক তৈরি করুন, তারপর 2 ঘন্টা। একটা নির্দিষ্ট রুটিন সেট করুন, ছোট ছোট রীতিনীতি তৈরি করুন, আর প্রতিদিনকে একটা উদ্দেশ্যপূর্ণ যাত্রার মতো বাঁচুন। কারণ যখন আপনার প্রতিটি মিনিট অর্থপূর্ণ হয়ে যায়, তখন আপনার প্রতিটি দিন আপনাকে সেই মানুষটির দিকে নিয়ে যায় যা আপনি সত্যি হতে চান। এটাই হলো ডিপ ওয়ার্কের আসল জাদু: শৃঙ্খলা, স্পষ্টতা এবং শ্রেষ্ঠত্বের দিকে পদক্ষেপ নেওয়া। আজকার দুনিয়ায় হাসেল কালচারের এতটাই প্রভাব যে লোকেরা প্রায়শই এটা ভাবে যে আরও বেশি প্রোডাক্টিভ হতে গেলে বেশি সময় ধরে কাজ করাটাই একমাত্র পথ। যে ঘুমাবে সে হারবে, বিশ্রাম দুর্বলদের জন্য, বা নো ডেজ অফ এর মতো স্লোগান সব জায়গায় শুনতে পাওয়া যায়। কিন্তু ক্যাল নিউপোর্ট তার বই ডিপ ওয়ার্কে একটা সম্পূর্ণ বিপরীত দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন যে যদি আপনি দীর্ঘমেয়াদে উচ্চ পারফরমেন্স দিতে চান, তবে ডাউন টাইম অর্থাৎ আরাম, ডিসকানেক্ট এবং বিরতিকে ততটাই গুরুত্ব দিতে হবে যতটা কাজকে দেন। আসলে রিচার্জ না হলে আপনি ডিপ ওয়ার্ক করতেই পারবেন না। আমাদের মস্তিষ্কের শক্তি সীমাহীন নয়। মনোযোগ লাগানো, সিদ্ধান্ত নেওয়া এবং সৃজনশীলতায় লাগানোর একটা সীমিত ক্ষমতা থাকে। যদি আপনি এই শক্তিকে ক্রমাগত খরচ করতে থাকেন রিচার্জ না করে, তবে পারফরমেন্স কমাসীন থাক। এটাই কারণ যে প্রতিটি অ্যাথলিট, শিল্পী এবং বিজ্ঞানী তাদের রুটিনে বিরতি এবং পুনরুদ্ধারকে খুব সিরিয়াসলি নেয়। ক্যাল নিউপোর্ট স্পষ্ট বলেন যে গুণগত বিশ্রাম ছাড়া ডিপ ওয়ার্ক সম্ভবই না। যখন আপনি একটানা কাজ করতে থাকেন, তখন ধীরে ধীরে আপনার মন ক্লান্ত হতে থাকে, আর সেটা অগভীর মোডে চলে যায়, যেখানে আপনি কাজ তো করছেন কিন্তু সেই গভীরতা, স্পষ্টতা এবং মনোযোগ থাকে না। আর যখন এই অগভীর প্যাটার্ন অভ্যেসে পরিণত হয়, তখন সৃজনশীলতা, অন্তর্দৃষ্টি এবং শেখার ক্ষমতাও কমে যায়। এখন ভাবুন, যদি আপনি সারাদিন মনোযোগ দিয়ে কাজ করতে চান, তাহলে রাতভর ফোন স্ক্রোল করতে করতে জেগে থাকা আর তারপর সকালে তাড়াতাড়ি উঠে কাজ করা কি সত্যি লাভ দেবে? একেবারেই নয়। নিউপোর্ট সেই কারণেই জোর দেন যে সঠিক ঘুম, ডিজিটাল ডিটক্স এবং ইচ্ছাকৃত বিরতি আপনার মস্তিষ্ককে রিচার্জ করে, আর আপনার মধ্যে স্পষ্টতা, অনুপ্রেরণা এবং গভীর চিন্তাভাবনা শক্তি ভরে দেয়। গবেষণাও এটা প্রমাণ করেছে যে ঘুমের সময় আমাদের মস্তিষ্ক সারাদিনের তথ্য প্রসেস করে, অপ্রয়োজনীয় জিনিসগুলো মুছে ফেলে আর দরকারি শিক্ষাগুলো স্মৃতিতে দৃঢ় করে। অর্থাৎ যখন আপনি ঘুমিয়ে থাকেন, তখনও আপনার মস্তিষ্ক নীরবে কাজ করতে থাকে, কিন্তু সেই কাজ তখনই হয় যখন ঘুম গভীর এবং অবিচ্ছিন্ন হয়। ডাউন টাইম শুধুমাত্র ঘুমানো বা আরাম করার মাধ্যমে আসে না, বরং সেই মুহূর্ত থেকেও আসে যখন আপনি প্রযুক্তি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকেন।
কল্পনা করুন আপনি একদিন পুরোটা ফোন থেকে দূরে থাকেন, প্রকৃতির মধ্যে হাঁটেন বা শুধু চুপচাপ বসে নিজের সাথে কথা বলেন। সেই দিন আপনার স্পষ্টতা কতটা বেড়ে যায়। এমন মুহূর্তগুলো আপনার মস্তিষ্কের জন্য এক ধরনের রিফ্রেশ বাটারের মতো হয়। নিউপোর্ট আরও একটা শক্তিশালী কথা বলেন, মস্তিষ্ককে একঘেয়েমি সহ্য করতে শেখান, তবেই সেটা সৃজনশীলতা এবং গভীর মনোযোগের দিকে যেতে পারে। কিন্তু যদি আপনি প্রতিটি ফাঁকা মুহূর্তে ফোন তুলে নেন, তাহলে আপনার মস্তিষ্ককে কখনো একঘেয়েমি অনুভব করতেই দেন না। আর যখন একঘেয়েমি থাকে না, তখন সৃজনশীলতাও থাকে না। সেই কারণে যদি আপনি একজন গভীর চিন্তক হতে চান, তাহলে আপনাকে আপনার রুটিনে ফাঁকা জায়গাও রাখতে হবে, যেমন ইচ্ছাকৃত হাঁটা, নো স্ক্রিন ইভিনিংস বা সাপ্তাহিক ডিজিটাল ডিটক্স। আপনি নিজেই দেখবেন যে যখন আপনি সবসময় ব্যস্ত থাকার পরিবর্তে আপনার মস্তিষ্ককে একটু শ্বাস নেওয়া জায়গা দেন, তখন আপনার পারফরমেন্স স্বাভাবিকভাবেই বাড়তে থাকে। এখন কথা বলা যাক আরও একটা মজার ধারণা নিয়ে, যা নিউপোর্ট একটা বৈপরীত্য হিসেবে উপস্থাপন করেন। তা হলো বি লেজি অ্যান্ড ওয়ার্ক হার্ড। অর্থাৎ একদিকে আপনাকে অলস হতে হবে আর অন্যদিকে প্রবলভাবে কঠোর পরিশ্রমও করতে হবে। প্রথমবার শুনতে এটা অদ্ভুত লাগে, কিন্তু এর গভীর অর্থ খুবই যৌক্তিক। নিউপোর্টের বক্তব্য হলো যে ডিপ ওয়ার্কের আসল মানে হলো যখন আপনি কাজ করছেন তখন পুরো তীব্রতা এবং মনোযোগের সাথে কাজ করুন, কিন্তু যখন আপনি কাজ করছেন না তখন সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যান। অর্থাৎ কোনো অর্ধ মনোযোগের কাজ নয়, কোনো মাল্টিটাস্কিং নয়, শুধু ব্যস্ত থাকার জন্য কাজ করা নয়। হয় পুরোপুরি কাজ, না হয় পুরোপুরি আরাম। বেশিরভাগ লোক কি করে, না তো পুরোপুরি কাজ করে আর না পুরোপুরি আরাম। তারা সারাদিন কাজ করতে করতে সোশ্যাল মিডিয়াও চেক করে, বারবার ফোন তোলে, ইমেল পড়তে থাকে আর সন্ধ্যেতেও অফিস চ্যাটের উত্তর দিতে থাকে। ফলাফল এটাই হয় যে মন কখনো পুরোপুরি সক্রিয় হয় না আর কখনো পুরোপুরি নিষ্ক্রিয় হয় না। এই আধো আধো মোড়ে না তো গুণগত আউটপুট আসে আর না রিচার্জ হয়। সেই কারণে নিউপোর্ট বলেন যে যদি আপনি সত্যিই ডিপ ওয়ার্ক করতে চান, তবে আপনাকে আপনার অবসরকে প্রবলভাবে রক্ষা করতে হবে। আপনার সন্ধ্যাকে, আপনার উইকেন্ডকে, আপনার বিশ্রামের সময়কে পবিত্র মনে করুন। সেই সময় ফোন বন্ধ করে দিন, নোটিফিকেশন সাইলেন্ট করে দিন আর সম্পূর্ণভাবে রিল্যাক্স করুন। এই রিল্যাক্সেশনই আপনার মধ্যে এত শক্তি ভরে দেয় যে যখন আপনি আবার কাজে ফিরে আসেন, তখন লেজারের মতো ফোকাস আনতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বইয়ের সারসংক্ষেপ। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানান, আর ধন্যবাদ আপনাকে সারসংক্ষেপটা শেষ পর্যন্ত শোনার জন্য।